ঈদের শপিং করার জন্য ঢাকা গিয়ে পুরো মরার মতো অবস্থা হয়ে গেছে। আমি যে সুস্থ শরীরে সিলেটে ফিরে আসতে পারবো কিনা সেটা নিয়েই আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম সিলেট থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর কি অবস্থা সবার, আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করলাম, যেহেতু ঈদ একেবারে সামনে চলে আসতেছে, যার কারণে ঈদের জন্য হচ্ছে ব্যবসার অনেকগুলো প্রোডাক্ট আনতে হবে। সেই জন্য হচ্ছে কি ঢাকা যাব। অলরেডি ঈদ কালেকশন আসা শুরু করেছে, তো তারপরে হয় কি যে মাসে বা 2-1 মাসের পর পর আমার নিজের একবার যাওয়া লাগে, গিয়ে পছন্দ মতো ওইভাবে কালেকশনগুলো করি। আর অন্যান্য সময় হচ্ছে পাইকাররা পাঠাই দেয়, আমি অনলাইনেই নিয়ে নিই। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এদেরকে রেখে আসলে আমার প্রতি মাসে যাওয়া পসিবল হয় না। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে হচ্ছে গিয়ে ঢাকা যাব রাতের বেলা। তো সারাদিন ধরে অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য আর ব্লগ শুরু করিনি। তাই ভাবলাম যে এখন থেকে একটা ব্লগ কন্টিনিউ করি। কিছুক্ষণের মধ্যে সূর্য একদম ডুবে যাবে, আর আমার এই গাছটা সব ফুল একদম কি বলে ঝরে গেছে। এখন আর গাছে ফুল নেই বললেই চলে, ম্যাক্সিমাম সব ফুল পড়ে গেছে। সন্ধ্যার সময় হচ্ছে ফার্নিচারের মিস্ত্রি আসছিল, ওনারা এসে হচ্ছে সোফার যেই জায়গাগুলো ভেঙে গেছে, নষ্ট হয়েছে, ওগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিল। আর ঢাকা যাওয়ার কথা তো রাতে, কিন্তু বিকেলেও আসলে ওইভাবে শিওর ছিলাম না, কিন্তু তারপরেও ভিডিও শুরু করেছিলাম যে যদি যাওয়া হয় দেন হচ্ছে আপনাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করবো, এরকম আর কি। জার্নি করতে হবে এটা যখনই আমার মাথায় আসে, তখন এমনিতেই আমার মুখ চোখ সব শুকিয়ে যায়, কারণ আমি একদমই জার্নি করতে পারি না, প্রয়োজনে আসলে বাধ্য হয়ে করতে হয়। তো যেহেতু মাত্র একদিনের জন্য বা 2 দিনের জন্য যাচ্ছি, তাই লাট্টু পাট্টু দুইটাকে সাথে নিচ্ছি না, বাট ওদের জন্য একটু মন খারাপ লাগতেছে, কিন্তু ওদের নিয়ে গেলে ওরা জার্নিতে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমি তো নিজেই মানে সুস্থ থাকি না, তো এই জন্য আর নেওয়া হয় না। তো যাই হোক, আমরা বের হয়ে গেলাম আর চলে আসতেছে দরকার এখানে। এখান থেকে টেম্পুতে করে হচ্ছে আমাদের ইউনিকের মেন কাউন্টারে নিয়ে যাবে। তো শহরের মধ্যে যারা আছে তাদের আসলে কদমতলি গিয়ে টিকিট না করলেও হয়, মানে দরকার এখান থেকে টিকিট কাটলেই হয়ে যায়। তো রাতেই গাড়িতেই আমরা যাচ্ছি, লাস্ট গাড়িতে, যাতে আমরা সকালে গিয়ে হচ্ছে সিলেট পৌঁছাই, সরি ঢাকা পৌঁছাই। সিলেট বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো আমরা মেন কাউন্টারে অপেক্ষা করছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে এসেছে। এখন হচ্ছে আমরা বাসে উঠে যাচ্ছি। আর আমাদের ড্রাইভারটা মানে এরকম ভয়াবহভাবে গাড়ি চালাইছে কি বলবো, যেখানে মানে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, বা জ্যাম পড়লে আরও বেশি সময়ও লাগে। সেখানে সে 5 ঘন্টার আগে মানে 4.5 ঘন্টায় আমাদেরকে ঢাকা নিয়ে গেছে, তাহলে বোঝেন সে কীভাবে চালাইছে। তো মাঝখানে হোটেলে বিরতি দিয়েছিল, আর আমি তো গাড়িতে উঠেই আমার বমি শুরু। তো আমি আসলে ট্রেনে যেতে চেয়েছিলাম, কিন্তু ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারিনি। ট্রেনের টিকিট পাওয়া আসলে সোনার হরিণের মতো, ঠিক আছে, মানে সহজে ম্যানেজ করা যায় না আর কি। তো যাই হোক, এরপরে কি আর করার, আমরা বাসেই উঠলাম, যেহেতু আমাদের আসলে টাইমিংও ওইভাবে মেলানো যায় না। তো আমরা হোটেলে হচ্ছে আফিফের আব্বু এখানে পরোটা আর হচ্ছে গিয়ে ভাজি নিল। আমি বললাম তুমি একটু খেয়ে নাও, কারণ মোটামুটি আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো সকাল হয়ে যাবে। তো আমরা এবার চলে আসছিলাম হচ্ছে আমার কাকার বাসায়। ঢাকা আসলে আমার দাদার বাড়ি, নানার বাড়ির অনেক আত্মীয় স্বজন আছে এবং কাছের আত্মীয় স্বজনই আছে, কিন্তু সবসময় আসলে ওইভাবে যাওয়া হয় না। মানে আফিফের আব্বু খুব আনইজি ফিল করে মানে রিলেটিভদের বাসায় গেলে, তো সেই জন্য ওইভাবে আসলে যাওয়া হয় না, যেটা সত্যি কথা। তো তারপরেও এবার কাকা বলছিল অনেক জোর করে, দেন কাকার বাসায় গেলাম। আর জার্নি করে এক রাতেই অবস্থা খারাপ, আর এদিকে যাওয়ার পরে তো দাদি একদম এলাহি কাণ্ড শুরু করে দিছে। আর সকালে একদম সেই ভরপুর নাস্তা। তো ছোট কাকার হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে, তো দুই কাকি মিলে একদম সেই রকম নাস্তা টাস্তার আয়োজন করছে। দাদা শ্বশুর বাড়ি এসে আপনার অনুভূতি কি? সেই অনুভূতি। তাই বুড়া জামাই নতুন নতুন একটা ফিল নিতে নাকি? আমারও ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, দেখছো কি অবস্থা, বলা বন্ধ হয়েছে। এই অবস্থা চিন্তা করতেছি দুপুরে কি অবস্থা, রাতে কি অবস্থা হবে নাকি বাকি জানবো। জল পাই তো আর ওষুধ খাওয়াই যাই টাকা যাই মনে আর সুন্দর অত বই চাই। তো রাতে আসলে বাস যেহেতু মানে একদম উড়াধুরা চালাইছে, যার কারণে সত্যি বলতে আমার ঘুমই হয় নাই। আর সকাল সকালই আমরা মানে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে গেছি মোটামুটি, কারণ ঢাকা শহরে যেই জ্যাম, তো 3 ঘন্টা 4 ঘন্টা বসে মনে হয় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। তো রোদের মধ্যে বের হয়ে ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে আমরা কেনাকাটা করলাম কিছু। আর মাথা ব্যথা এত প্রচণ্ড ছিল, মানে কি বলবো, মানে ভিডিও যে অন করব সেই মুডই ছিল না, এরকম একটা অবস্থা। তারপর পুরান ঢাকার তেহারি খেলাম, বাট তেহারি খেতে গিয়ে তেহারির মধ্যে এমন এক জিনিস পাইছি যে আর মানে খাওয়ার ইয়ে ছিল না।
তো এরপরে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, আমাদের সব কেনাকাটা শেষ করতে করতে, আর আমার চেহারা পুরো বিধ্বস্ত একদম। কি বলবো, তো আমার চেহারা দেখে আফিফ বাবু বলতেছে তোমার দেখে মায়া লাগতেছে, বলতেছে আর ব্যবসা করবা? মানে ব্যবসা করলে তো আসলে কষ্ট করতে হয়। তো যাই হোক, এই দেখেন আমরা মানে একটা কাজের পিছনে যে আসলে কত পরিমাণে পরিশ্রম, তো যারা করে তারা জানে, নিজেদেরই হাতে সব কিছু এগুলো কিন্তু গুছগাছ করতে হচ্ছে। তো এগুলো আমরা কুরিয়ারে বুকিং দিয়ে তারপরে হচ্ছে চলে যাব। তো এরপরে আমি বললাম যে আর সিএনজি নিও না, সিএনজি নিলেই আমার সিএনজির ঝাঁকুনিতে ব্যাক পেন বেশি হচ্ছিলো। তাই আমি বললাম যে একটু রিক্সা নাও, রিক্সা দেখা যাবে আস্তে ধীরে মামা যাবে, তো একটু বাতাসও পাওয়া যাবে আর রিল্যাক্সে যাওয়া যাবে। তো মোটামুটি 120 টাকার ভাড়া ছিল রিক্সায়। তো আমরা অনেকখানি রাস্তা রিক্সায় ঘুরে তারপরে হচ্ছে মিরপুর 1-এ চলে আসছি। এখানে হচ্ছে মোল্লা মামার ফুচকা না খেলে তো হবে না, কারণ মামার ফুচকা এত মজা। তো ঢাকা যখনই আসি তখনই আসলে এখানে ফুচকা খাওয়া হয়, আর ঢাকা যখন ছিলাম তখন তো আসলে কন্টিনিউ এখানে ফুচকা খাওয়া হতোই। তো শরীরটা ভালো লাগছিল না, এই জন্য মানে অল্প পরিমাণেই নিছি, নাহলে আরও বেশি খাওয়া হতো। আর তার ফুচকার সাথে আসলে কোনো জায়গার ফুচকার টেস্টই আমার কাছে মিলে না। তো আর সেই জন্য এখানে আসলে আমার একবার না একবার খাওয়া হয়। তো এরপরে চলে যাচ্ছে আবার হচ্ছে গিয়ে 11 নম্বর, আমার কাকার বাসা হচ্ছে গিয়ে 11 নম্বর। তো আবারও রিক্সা নিয়েছি, আমি বলছি রিক্সায় উঠবো, কারণ সিএনজিতে উঠতে পারতেছিলাম না, আর বাসে তো উঠলে অনেক সময় লাগতেছে। তো এই জন্য বললাম যে রিক্সা দিয়ে যাব, একটু ঘুরে ঘুরে যাক, সমস্যা নেই, মানে বমি হবে না আর কি, সেই ভয়ে। তো ওই দিন রাতে আসলে অনেক খাবার দাবারের আয়োজন করেছিল, বাট রাতে আর আমি ভিডিও করতেই পারিনি। বাসায় আসার পরে গোসল করার পরে আমার এমন অবস্থা হয়েছে, মানে আমার মনে হচ্ছে যে তখনই আমার হসপিটালে ভর্তি করা লাগবে, এরকম অবস্থা। মানে গোসল করার সাথে সাথে কেঁপে একদম জ্বর টর এসে অবস্থা খারাপ। আর এটা হচ্ছে পরের দিন মানে সন্ধ্যাবেলার কিছুটা অংশ আফিফের আব্বু হচ্ছে রেকর্ড করেছে। আমি বসে বসে খাচ্ছিলাম, তো আফিফের আব্বু বলতেছে দেখে তো রুগী মনে হইতেছে, বউরে আমি সিলেট নিয়ে যাইতে পারবো কিনা আল্লাহ জানে। তো এই জন্য মুসকি মুসকি হাসতেছিলাম। তো কাকিরা আসলে অনেক বেশি আপ্যায়ন করছে, মানে আমি সারাদিন মনে হয় শোয়ার উপরে ছিলাম, আর তারা টাইমে টাইমে ডেকে ডেকে আমাদের খাবার দিচ্ছিল এরকম। মানে সবার সাথে বসে যে একটু গল্প করব সেই সুযোগ ছিল না। আমার এক ফ্রেন্ডের হচ্ছে গিয়ে বেবি হয়েছে, ইচ্ছা ছিল ওর বেবিটা একটু দেখতে যাব, কিন্তু মানে ঘাড়ি তুলতে পারতেছিলাম না। আমি মনে হয় বিকেলের পরে গিয়ে একটু মাথাটা তুলতে পারছি, আর মানে রাত সারাদিন আমি শোয়ার উপরে ছিলাম। তো যাই হোক, এরপর শরীরটা একটু ভালো হওয়ার পরে আমরা রাতের খাবার দাবার করে এখন হচ্ছে বের হয়ে যাব। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, পাকনা বুড়িটা এত এত কথা বলে। তো ওর সাথে কথা বলতেছিলাম, প্রথম দিন সেরকম একটা কথা বলে না, বাচ্চারা এরকমই হয়, পরে দেখা যায় কি মিশে যায়। তো এখন অনেক গল্প করতেছে আমার সাথে, বলতেছে আমরা তো ওই দিন বিরিয়ানি খাইছিলাম, তোমাকে তো দেই নাই। আমি বললাম দিলা না কেন, আমি তো খাবো। কয় তুমি তো ওই দিন আসো নাই, আবার আসলে আবার বিরিয়ানি খাওয়াবে। তো আমি বললাম ঠিক আছে আবার আসবো তাইলে। আর বললাম তুমিও যাইও, তো বলতেছে ঠিক আছে যাবো, তুমিও আইসো। তো অনেক কথাবার্তা বললাম। এরপরে হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিলাম, আমরা হচ্ছে কল্যাণপুর চলে আসবো, এখান থেকে বাসে উঠবো। আর সিএনজি ড্রাইভার যিনি ছিলেন উনি বলতেছে যে 1 মিনিটের ওনাকে একটু সুযোগ দিতে, উনি এখান থেকে হালিম নেবে, কারণ ওনার বউ নাকি এই জায়গার হালিম খুবই পছন্দ করে, আর খুবই প্রশংসা করতেছিল যে এখানকার হালিম একবার খেলে আপনি বারবার খাবেন। তো আমরাও এক বাটি নিয়ে নিলাম তার এত প্রশংসা শুনে। আর ভাইয়া খুব সুন্দর করে বলতেছিল ওনার ওয়াইফ নাকি প্রেগনেন্ট, তো এই জন্য যখন যেটা খাইতে চায় উনি চেষ্টা করে সেই জিনিস তাকে খাওয়ানোর জন্য। এবং বলতেছিল যে আসলে একটা মেয়ে বিয়ের পরে তো সব কিছু ছেড়ে, বাবা মা ছেড়ে, ফ্যামিলি ছেড়ে চলে আসে, তো আমরা যদি হাজব্যান্ড যারা আছি তারা যদি কেয়ার না করি তাহলে কে করবে, মানে এরকম অনেক কথা বলতেছিল। ওনার কথা শুনে অনেক ভালো লাগলো। তো বললাম যে এরকম যদি সবাই চিন্তা করতো তাহলে তো আর মেয়েদের মানে কপাল খারাপ হইতো না, বা তো মনে কোনো দুঃখ থাকতো না। তো যাই হোক, ভাইয়া অনেক পজিটিভ মাইন্ডেড ছিল এবং বউকে অনেক ভালোবাসে, সেটা তার কথাই বোঝা যাচ্ছিল। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ইউনিকের কাউন্টারে, এখানে একটু বসলাম। আমরা প্রথম ভাবছিলাম হয়তো বা রাস্তা যদি জ্যাম থাকে, তাই আগে ভাগেই বের হয়ে গেছিলাম। তো পরে জ্যাম ছিল না, আমরা চলে আসলাম। এরপরে তো আমাদের বাস ছেড়ে দিল। আর আসার সময় মানে এত জ্যাম ছিল রাস্তায়, কি বলবো। এর মধ্যে রাস্তায় আবার কোথায় যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে প্রায় 1.5-2 ঘন্টা আমাদের রাস্তায় ওইভাবে পার হয়ে গেছে। এরপরে ফাইনালি হচ্ছে হালিম খাওয়ার জন্য বসলাম। আর দেখেন আমার অবস্থা, আসার সময়ও মানে বমি হয়নি, তবে সে বমি বমি ভাব ছিল। আর আমি জার্নি একদম করতে পারি না, মানে জার্নি করলে আমার প্রচণ্ড রকমের ধকল যায়, কিন্তু আমার না গেলেও আবার নিজে কালেকশনগুলো নিজের মতো করে করতে পারি না। আফিফের আব্বু একা গেলেও তার পক্ষে সম্ভব হয় না, ও ভালো মতো সব কিছু ওইভাবে মানে চিনে না আর কি। তো যাই হোক, পরে অবশেষে এত প্রশংসার হালিম খেলাম। তো মোটামুটি লেগেছে, আহামরি সেরকম কিছু লাগে নাই, যেটা সত্যি কথা। তবে ভালো ছিল, একেবারে যে খারাপ ছিল তা না। তো আফিফের আব্বুই মানে খাওয়াইছি বেশি করে ওকে, কারণ আমার আবার মানে খেলে আবার বমি হবে, খাওয়া যত কম খাওয়া যায়। তো আমি একটু কফি খেয়ে নিছিলাম, তারপরে হচ্ছে আমরা
এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর ওইভাবে ভিডিও করিনি, সরাসরি চলে আসলাম সিলেটে। আর মানুষ যখন যেখানে থাকে না, তখন সেই জায়গার প্রতি একটা মায়া হয়ে যায়, আর মনে হয় সেইটাই তার বাসা, সেইটাই তার ঠিকানা, কখন সেখানে আসবে। তো সিলেটে যখন ঢোকে তখনই মনে হয় যে জানটা শান্তি, মানে আর বমি বা বাসে ওঠার যে জার্নি, এই সব কিচ্ছু মনে থাকে না, মনে হয় ইস বাসায় যাবো, যায় একটা সুন্দর ঘুম দিব, মানে এরকম চিন্তা থাকে। তো চলে আসছি ফাইনালি বাসায়। আপনার বাসা আসলে যেরকমই হোক, সেটাই আপনার শান্তি, মানে শান্তির নীড় আর কি, এটা মানতে হবে। তো বাসায় চলে আসলাম। তো এসে যেহেতু নাইট জার্নি করলে ওইভাবে আসলে ঘুম হয় না, তো বাসায় এসে ভাবলাম যে একটু ঘুম দিব, ফ্রেশ যদি ঘুম হয় আর কি। কিন্তু বাচ্চা কাচ্চা দুজনকে নিয়ে দুষ্টামি করে মজা করে আর ওইভাবে ঘুমানো হয়নি। আর যেহেতু আমাদের বাসে লেট হয়েছিল, যার কারণে আমাদের সিলেট এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টার মতো বেজে গেছে, মানে অনেক সময় লেগেছিল। আফিফের আব্বু এসেই তো তার কাজে চলে গেছে। আর দেখেন ধুলাবালির কী অবস্থা, এত ধুলা যে কোত্থেকে আসে, সব কিছু বন্ধ থাকলেও ধুলা আসে। তো এরপরে হচ্ছে আমি সকালে নাস্তা করে ওষুধটা খেয়ে নিলাম। আর মাইগ্রেনের সমস্যা আসলে হালকা পাতলা ছিল, ওইভাবে মেজর আমি এখনও ব্যথা ফিল করিনি। কিন্তু অ্যাট ফার্স্ট আমি বুঝতে পারলাম যে আসলে মাইগ্রেনের ব্যথা কী জিনিস। সবাই খালি বলতো যে মাইগ্রেনের ব্যথা উঠলে সব কিছু পাগলের মতো লাগে, বাট এবার আমি সেটা আসলে হাড়ে হাড়ে টের পাইছি। তাও আসলে একটা জায়গায় আমি কাজে যেয়ে সেখানে গিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে, কি আর বলবো। তো এরপরে আফিফকে নিয়ে একটু বসলাম, ওর আবার হচ্ছে 2 দিন পরে ওর ক্লাস টেস্ট, তো সেই জন্য ভাবলাম যদি ওইগুলো পারে তারপরও একটু প্র্যাকটিস করালাম। আর এদিকে দেখেন দুই ভাইয়ের কাণ্ড, মানে ছোট ভাই উল্টাপাল্টা গেঞ্জি পরবে, আর বড় ভাই আবার সেটা ঠিক করে বুতাম লাগাই দিবে, এরকমই পরে, মানে গেঞ্জিও উল্টা, তারপরে আবার সেটার বুতামও লাগাবে উল্টা, সবই উল্টা। তো এটাই নাকি ঠিক আছে। আর আবরার একটু পর পরেই যে আবার ড্রেস পাল্টায় আসছে, এখন আরেকটা পরছে। তা আমি বললাম এইটা কিভাবে পরছে, বলে এটা সুন্দর হয়েছে, তুমি ধৈর্য না, নষ্ট হবে, এই কথা বলতেছে। তো একটু খেপাইতেছিলাম, এই জন্য সে আবার বিরক্ত হইতেছে, মানে প্যান্টও পরছে উল্টা পাশে, গেঞ্জিও পরছে উল্টা পাশে। তো এই হচ্ছে গিয়ে তার, মানে একটু পর পরে তার ড্রেস চেঞ্জ করা লাগে। আর কাকা হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে দিছিল, তো একটা হচ্ছে আম্মু অলরেডি রান্না করছে। আমি তো আজকে শরীর ভালো না দেখে ধারে কাছেও যাইতে পারি নাই। এদিকে লাল শাক ভাজি করছে, তারপরে হচ্ছে ডাল রান্না করছে। আর আমাকে স্পেশালি কেন জানো আমার দাদার বাড়ি নানার বাড়ি সব আত্মীয় স্বজন অনেক বেশি ভালোবাসে আমার কাছে মনে হয়। তো সবার কাছে গেলে আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সময় সুযোগ মিলিয়ে আসলে ওইভাবে বেড়াতে যাওয়া আর হয়ে ওঠে না। কোনো কাছে গেলে তখন দেখা যায় কারো না কারোর সাথে দেখা হয় বা কথা হয়, তার বাসায় বেড়ানো হয়, এটাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আর আমার অবস্থা তো মানে আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারবেন, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলা ভেঙে গেছে, সেই সাথে কাশিও আছে। আর ঢাকা গিয়েছিলাম আসলে ভালো সুস্থ শরীর নিয়েই। তো একদিনে আসলে হঠাৎ করে কি হলো আমি জানি না, আর কয়েকদিন ধরে মাইগ্রেনের ব্যথাও ছিল প্রচুর। তো সেটা থেকে এত পরিমাণে মানে মাইগ্রেনের ব্যথা আমার ওই দিন হয়েছে, মানে আমি রোদ্রে গেলে সাথে সাথে আমার মাথা ধরে যায়, এটা একটা সমস্যা আর কি। তো ওই দিন যেহেতু গরমের মধ্যে রোদ্রে আমার বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে শপিংয়ের জন্য, তো সেই জন্য হচ্ছে গিয়ে রাতের বেলা মানে আমি বাসায় আসার পরে হচ্ছে গোসল করছিলাম। গোসল করার পরে আমার এমন অবস্থা, মানে আমার কাঁপুনি দিয়ে পুরো জ্বর এসে পড়ছে, আর সেই সাথে মাইগ্রেনের ব্যথা তো আসেই। তো তারপরে হচ্ছে গিয়ে মাইগ্রেনের ওষুধ হচ্ছে যেই মানে প্রেসক্রিপশন, সেটা আবার রয়েছে সিলেটে। তো কি আর করার, অনেক কষ্টে সেটা ম্যানেজ করে পরে ওষুধ এনে রাতে খাওয়ার পরে তারপরে সারাদিন মোটামুটি গেছে। সারাদিন আর আমি মাথায় তুলতে পারিনি, মানে শুক্রবার সারাদিন আমি হচ্ছে আমার কাকার বাসায় মানে শুয়ে বসেই পার করছি, কারণ কোনোভাবে আমি মাথা তুলতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা গেছে। মানে এরকম অসুস্থ আমি লাস্ট কবে হয়েছে আমার ঠিক মনে নাই। তো যাই হোক, তারপরে গিয়ে সারাদিন ওইভাবেই গেল। আর আপনাদের সাথে তো ওইভাবে আমি আর মানে ওই যে ঢাকা যাওয়ার পরে ভালোভাবে একটা ব্লগ করব বা কিছু করব, কোনো কিছুই করতে পারিনি। প্রথম দিন তো আমি খুবই আসলে ব্যস্ত ছিলাম, যেহেতু আসলে বিজনেসের কেনাকাটা করতে গেলে অনেক সময় নিয়ে ধ্যান দিয়ে ওগুলো করতে হয়, তো সেই দিকে ধ্যান ছিল। তো ওই দিন ব্লগ করিনি, চিন্তা করছি শুক্রবারে হয়তো ভালোভাবে একটা ব্লগ করব। আর সব কিছু মিলে আর হয়ই নেই। আর আপনারাও অনেকে ইনবক্স করতেছেন, SMS দিতেছেন, আপু ব্লগ কেন দিচ্ছেন না, ব্লগ কেন দিচ্ছেন না। তো সেই জন্য আর কি আপনাদের আমি একটা পোস্ট দিয়েছিলাম জাস্ট, আর কিছু করতে পারিনি। আর এই তো বর্তমানে এই অবস্থা, ঠান্ডা আছে, মাইগ্রেনের ব্যথা কিছুটা এখন কম আছে। আর দোয়া করবেন যাতে যতটুকু অসুস্থ আছে এটুকু যাতে সুস্থ হয়ে যায়, তাহলে রেগুলার ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার ফিরবো।
আর একটা হজবরল ব্লগ আজকে শেয়ার করলাম, কারণ আমি একটু একটু করে কোনো রকম শ্যুট করছিলাম, যেটুকু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আফিফের আপু একটু একটু করে ভিডিও করছিল, ওইটুকু অংশই আপনাদের সাথে শেয়ার করলাম। হয় না যে যখন আসলে ভালো সময়গুলো আমরা পার করি সেটা যেমন আপনাদের সাথে শেয়ার করি, সেরকম খারাপ সময়ও আসে, অসুস্থতাও আসে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা আর কি। সো সেই জন্য শেয়ার করলাম। আর দোয়া করবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আরও বলা হয়নি, আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছেন আমি সিলেটে চলে আসছি। তো শুক্রবার দিন আমি আর কিছুই করতে পারিনি, আমি সারাদিন রেস্ট নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে শুক্রবার রাতে হচ্ছে রওনা দিয়ে আজকে চলে আসছি আর কি, শনিবারে সকাল সকাল। আর আজকের মানে জার্নিটাও খুবই বাজে ছিল, কারণ মানে প্রচুর, একে তো প্রচুর জ্যাম ছিল, মানে ঢাকা থেকে আসার সময় এরকম জ্যাম আমি কখনো মানে ফেস করিনি। আর দ্বিতীয়ত হাইওয়েতে হচ্ছে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে প্রায় আমাদের গাড়ি ওইখানে 1.5-2 ঘন্টা মানে জ্যামে আটকা পড়েছিল আর কি। তো ভয়ও কাজ করতেছিল, তবে এইবারে ড্রাইভার আবার ভালো ছিল, ভালো মতোই গাড়ি চালিয়েছে। কিন্তু আমরা যখন ঢাকা গিয়েছিলাম ওই সময় ড্রাইভার মানে এত বাজেভাবে গাড়ি চালাইছে, মানে সচরাচর দেখা যায় সিলেট থেকে ঢাকা যেতে 6.5 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়, বাট উনি 5 ঘন্টার আগে আমাদের নিয়ে গেছে। তাহলে বোঝা যাইতেছে যে সে কী পরিমাণ গাড়ি চালাইছে। তো ওই দিন গাড়িতে আমার মানে ঘুমানোর কোনো সুযোগই ছিল না, একটু পরপরেই মানে ব্রেক করতেছিল, আর এত জোরে চলছিল মানে ভয় লাগতেছিল, সোজা কথা মনে হচ্ছে কখন যেন কোন গাড়ির সাথে লাগাই দেয়, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমি মানে যাওয়ার সময় গেছি। আর পাশের হচ্ছে গিয়ে সিটে যারা ছিল মানে হাতের ডান সাইডে, ওনারা সারা রাত মানে 2 সিটের লোক সারা রাত জানলা খুলে রাখছে, ওই বাতাসে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে। বাট ওনাদের আসলে হয় কি, ওই যে বললেও যদি কেউ না শোনে তাহলে তো কিছু করার নেই, হয়তো তাদের অসুবিধা, তাদের বাতাসের দরকার ছিল, কিন্তু তাদেরও 2টা বেবি ছিল মানে সিটে, তাদেরও দেখতেছিলাম কাশতেছে, বাট তারপরে ওরকম বাতাস কীভাবে অতটুকু বাচ্চাদের মানে তারা দিচ্ছে আমি ঠিক বুঝি নাই। আর আমার তো বাতাসে এমনিতেই সমস্যা, তো ওই বাতাসে আমারও ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগাটা যেমন তেমন ছিল, বাট মাইগ্রেনের ব্যথায় আমি বেশি অসুস্থ হয়ে গেছিলাম আর কি। তো এই তো আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করলাম। আর ভিডিওতে যেহেতু আসলে মানে একটু একটু ক্লিপ ছিল, তো এখানে তো ভয়েস ওভার দিয়ে এত কিছু বলা সম্ভব না, তাই একটু সামনাসামনি এসে বললাম। আর আমার অবস্থা কীরকম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। তো ব্লগটা এখানে শেষ করে দিই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।